আমার বর প্রত্যেকদিন ডাক্তার সেজে মহিলাদের চিকিৎসা করত। আমার বর একজন ডাক্তার ছিল এবং আমার বর রুগীদের সঙ্গে খেলতে খুব ভালোবাসতো। আমি নিজের চোখে যখন বরের সত্যিটা জানতে পেরেছিলাম, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। একজন ডাক্তার কিভাবে এত অভদ্রতা করতে পারে? বিশেষ করে কোনো মহিলা রুগী আমার বরের চেম্বারে আসলে সে কিন্তু তার শরীর নিয়ে খেলা করত এবং সে আমাকেই উল্টে সন্দেহ করত যে আমি নাকি দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছি। আসলে চিরাগ নামের একটা ছেলের সঙ্গে যখন আমার বিয়ের কথা হয়, তখন আমার বাবা তড়িঘড়ি করে চিরাগের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। কারণ সে একজন ডাক্তার ছিল এবং ডাক্তার পাত্র দেখে আমার বাবা আর বেশি কিছু ভাবনা চিন্তা না করেই আমার বিয়ে চিরাগের সঙ্গে দিয়েছিল এবং আমাকে বিয়েতে 40 ভরি সোনার গয়নাও দিয়েছিল। তারা দুই ভাই ছিল। চিরাগ বাড়ির বড় ছেলে এবং তার ভাইয়ের নাম হচ্ছে উজ্জ্বল। আমি নিজেও এটা ভেবে খুব খুশি ছিলাম যে আমার বিয়ে একজন ডাক্তারের সঙ্গে হতে চলেছে এবং তার ফ্যামিলিও খুব ছোট ছিল। বাবা বলেছিল এত ভালো সুযোগ ছাড়া যাবে না এবং যেমন করেই হোক চিরাগের সঙ্গে নাকি আমার বিয়ে দিতেই হবে। তাই তারা যখন পণের দাবি করেছিল, আমার বাবা তাদের সব কিছু দিয়েছিল। বিয়ের পরে তো নতুন নতুন একদম সব কিছু ঠিক ছিল। আমার দেওর একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। সেও বেশ ভালো টাকা ইনকাম করত। আমাদের বাড়িতে সব কিছু ঠিক ছিল। কিন্তু আমার শাশুড়ি খুব কড়া মেজাজের ছিলেন। উনি কিন্তু নিজের ছেলেদের ব্যাপারে কোনো বাজে কথা সহ্য করতেন না। এমনকি উনি তার ছেলেদের ভালো মন্দ সব কাজেই উনি তাদের সাথ দিতেন। বিয়ের 1 বছর পর্যন্ত সব কিছু একদম ঠিক ছিল। বিয়ের 1 বছর পরে আমি বরের ব্যাপারে যা জানতে পারি, সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, তারপরে কিন্তু 10 দিন শ্বশুরবাড়িতে থাকলে আমি বাকি দিনগুলো বাবার বাড়িতেই থাকতাম। কারণ প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়িতে কিন্তু অ্যাডজাস্ট হতে অনেকটাই সময় লাগে। ঠিক আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। নতুন নতুন তো আমি শ্বশুরবাড়ির লোকের ব্যাপারে কিছুই জানতে পারিনি যে তাদের মুখে একটা নোংরা মুখোশ লাগা ছিল। আমাদের বিয়ের 1 বছর পরে একদিন হঠাৎ করে আমাদের বাড়ির ভিতরে একটা দালাল ঢুকে পড়ে এবং সে আমাদের বাড়ির ভেতর ঢুকে আমার বরের চেম্বারের সমস্ত জিনিসপাতি ভেঙে চুরে তছনছ করে দেয়। এবং ওই দালাল যখন আমার বরের চেম্বারের ভিতরে ঢুকে টেবিল চেয়ার সব কিছু ভাঙতে শুরু করে, তখন আমি ও আমার দেওর সেখানে গিয়ে হাজির হয়েছিলাম এবং সেখানে গিয়ে ওই লোকটার তাণ্ডব দেখে বলেছিলাম সে কেন এরকমভাবে ভাঙচুর করছে। কারণ আমি ও দেওর ওই লোকটার মস্তানি দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে আমার বরের চেম্বারে ঢুকে কেন ওই লোকটা ভাঙচুর শুরু করেছিল। ওই সময় আমি রান্নাঘরে রান্না করছিলাম এবং আমার শাশুড়ি ঘরে ছিলেন না। উনি তো পাশের বাড়ির কাকিমার কাছে গেছিলেন। উনি তো দিনরাত নিজের ছেলেদের গুণগান গাইতেই ব্যস্ত থাকতেন। এদিকে ওই লোকটি যখন আমার বরের চেম্বারে ভাঙচুর শুরু করে, ওই লোকটি তখন আমার বরকে হুমকি দেয় যে সে যদি তার 50 লক্ষ টাকা আগামী 10 দিনের মধ্যে ফেরত না দেয়, তাহলে কিন্তু আমাদের সবার বাড়ি থেকে বের হওয়া মুশকিল করে দেবে। সেদিন আমি জানতে পেরেছিলাম যে আমার বর নাকি ক্লিনিকের নাম করে ওই লোকটার কাছ থেকে নাকি 50 লক্ষ টাকা ধার নিয়েছিল এবং 1 বছর পার হয়ে যাওয়ার পরেও আমার বর যখন তার অর্ধেক টাকাও ফেরত দেয়নি, তখন ওই লোকটি সরাসরি আমাদের বাড়িতে এসে বরকে হুমকি দিয়ে গেছিল। শুধু তাই নয়, আমাকে দেখার পরে লোকটি আমাকে বলেছিল যদি আমার বর তাকে আগামী 10 দিনের মধ্যে টাকা ফেরত দিতে না পারে, তাহলে সে নাকি আমাকেই তুলে নিয়ে যাবে। ওই লোকটি যখন আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, তখন আমার দেওর অনেক রেগে গিয়ে ওই লোকটির কলার ধরে বলেছিল, তোর সাহস কি করে হলো আমাদের বাড়ির বউয়ের উপরে চোখ তুলে তাকানোর? আমার বৌদিকে হাত লাগানোর কথা ভাবলি কি করে? তোকে মেরে মাটির ভিতরে পুঁতে দিব। চলে যা আমাদের বাড়ি থেকে। ওই সময় কিন্তু আমার বর চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি তো তাকে দেখে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ সে চুপচাপ দাঁড়িয়েছিল আর ওই জায়গায় আমার দেওর আমার সপক্ষে কথা বলেছিল।
যেটা আমার বরকে করা উচিত ছিল। দেওর আমার ও বরের থেকে বয়সে ছোট হলেও সে অনেক বুদ্ধিমান ও দায়িত্বশীল পুরুষ ছিল। শুধু তাই নয়, আমার দেওর যখন ওই লোকটির কলার ধরেছিল তখন লোকটি আমার দেওরকে অনেক জোরে একটা ধাক্কা দিয়ে বলেছিল, তোর দাদা তো ডাক্তারের নকল সার্টিফিকেট দিয়ে এই চেম্বার খুলেছে। এই কথাটা আমি সবাইকে বলে দেব যে তোর দাদা নকল ডাক্তার। তারপর সে আমার দেওরকে হুমকি দিয়ে বলল যে খবরদার দ্বিতীয়বার আমার কলার ধরার ভুল করবি না, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওই লোকটা আমাদের সবাইকে হুমকি দিয়ে সেখান থেকে চলে গেছিল। সবকিছু নিজের চোখে দেখার পরে আমি তো কাঁদতে কাঁদতে আমার ঘরে চলে এসেছিলাম এবং বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার বরের কাছে ডাক্তারির নকল সার্টিফিকেট ছিল। তার মানে সে কোনো ডাক্তার ছিল না। তার মানে আমাদের বিয়ের আগে সে আমার বাবাকে মিথ্যে কথা বলেছিল যে সে একজন চিকিৎসক, এবং আমার বাবা ভেবেছিল সে একজন ডাক্তার। এটা ভেবেই তো আমার বাবা তার সঙ্গে বিয়ে দিয়েছিল। তার মানে চিরাগ আমার বাবাকে ঠকিয়েছিল। সেদিন আমি বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা জানতে পেরেছিলাম যে সে কোনো ডাক্তার নয়। সে তো পেশেন্টদের উপরে নাকি এক্সপেরিমেন্ট করে এবং আন্দাজে ওষুধ দিয়ে দেয়। আমি তো এতদিন ভাবতাম আমার বর রোগীদের প্রাণ বাঁচায়, কিন্তু সেদিন বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পরে আমি ভেতর থেকে একদম ভেঙে পড়েছিলাম। আসলে আমার বর আমাদের বাড়িতেই চেম্বার খুলেছিল যাতে সে সবসময় নিজের বউ ও মায়ের কাছেই থাকতে পারে। কিন্তু এতদিনে সব কিছু বুঝতে পেরেছিলাম যে সে কেন বাড়ির ভিতরে চেম্বার খুলেছিল। কারণ সে তো পুরো ধারে ডুবেছিল এবং সবাই তার কাছে টাকা চাইতে আসবে এই ভয়ে সে বাড়ির ভেতরেই চেম্বার খুলেছিল, যাতে তার নাম খারাপ না হয়। এবং সে যদি সত্যিকারের ডাক্তার হতো তাহলে তো কোনো বাজারের এলাকায় সে নিজের চেম্বার খুলতো। সে তো কোনো ডাক্তার ছিলই না, তাই সে ভয়ে নিজের বাড়িতেই চেম্বার খুলেছিল। আর এই জন্যই আমি বুঝতে পারছিলাম না যে আমার বর যদি ডাক্তার হতো তাহলে তার টাকা আয় হতো না কেন। এমনকি আমার দেওর সংসারের বাজার ঘাট সব কিছু এনে দিত। এবং আমি যখন বরকে জিজ্ঞেস করতাম যে তুমি তো একজন ডাক্তার, তাহলে তোমার তো ভালো টাকা আয় হয়, তাহলে তোমার কর্তব্য হচ্ছে পুরো সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়া। কিন্তু তোমার ভাই কেন নিজের টাকা দিয়ে বাজার করে নিয়ে আসে? তোমার ভাইকে বারণ করবে, কারণ যতই হোক ও ছোট। এই দায়িত্বগুলো তোমাকে পালন করা উচিত। আমার বর তখন তার মিষ্টি মিষ্টি কথায় আমাকে বলতো ওর ভাই নাকি স্বইচ্ছাতেই বাড়ির বাজারঘাট সমস্ত কিছু করে, তাই সে তার ভাইকে নাকি বারণ করে না। কিন্তু সেদিন বুঝতে পেরেছিলাম যে আমার বরের তো কোনো ইনকাম ছিল না, বরঞ্চ সে তো ধারে ডুবেছিল। তাই আমার দেওর বাধ্য হয়ে সংসারের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছিল। বিয়ের ১-১.৫ বছর পরে বরের ব্যাপারে সবকিছু সত্যি কথা জেনে একবার ভেবেছিলাম যে বরকে ছেড়ে বাবার বাড়ি চলে যাব এবং বাবা মাকে সবকিছু সত্যি কথা বলে দেব। আবার মনে হলো যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার কপালে হয়তো এরকমটাই লেখা ছিল। তাই আমি সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম বরকে সঠিক পথে নিয়ে যাব, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই সেদিনের পর থেকে আমি যখনই বরকে এটা বোঝানোর চেষ্টা করতাম যে এই কাজটা ছেড়ে দিয়ে সে যাতে আমার দেওরের মতোই কোনো কোম্পানিতে কাজ করা শুরু করে, কিন্তু সে তো নিজের জেদ নিয়ে আটকে ছিল। আমি তাকে ডাক্তারি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করার কথা বললেই সে বলতো সে নাকি কারো গোলামি করতে পারবে না এবং ডাক্তারি করা তার নাকি স্বপ্ন। বর আমার একটাও কথা শোনেনি। এমনকি একদিন বরের কাণ্ড কারখানা দেখে রাগে আমার মাথায় যেন রক্ত চেপে গেছিল। কারণ বরের ব্যাপারে সবকিছু সত্যি কথা জানার পর থেকেই যখনই কোনো রুগী আমার বরের চেম্বারে আসতো, তখন আমি কিন্তু চেক করতে যেতাম যে বর ওই রুগীদের কী ওষুধ দেয়। কারণ আমার বর তো ডাক্তারি করার চক্করে পাগলামি করতে শুরু করেছিল এবং আমার মনে সবসময় এটা ভয় লেগে থাকতো যে বরের ভুল চিকিৎসার জন্য যদি কোনো রুগী মারা যায় তাহলে তো আমাদের সবার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি এটা চেক করতাম যে বর ওই রুগীদের কী ওষুধ দেয়, যদিও বা ওষুধের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। তারপর সেদিন আমি যখন হঠাৎ করে বরের চেম্বারের ভিতরে গেলাম, তখন ভেতরের দৃশ্যটা দেখে
আমার মাথায় রক্ত চেপে গেছিল, কারণ একটা মেয়ে শুয়েছিল এবং আমার বর তার পেটের কাপড়টা সরিয়ে তার পেটের মধ্যে হাত বুলাচ্ছিল। আমি যখন হঠাৎ করে চেম্বারের ভিতরে ঢুকে পড়েছিলাম, তখন ওই দৃশ্যটা দেখে অনেক রেগে চিৎকার করে বরকে বলেছিলাম, আর কত এইভাবে ডাক্তার সাজার নাটক করবে? অনেক হয়েছে, এবার তুমি এসব নাটক বন্ধ করো। আমি যখন বরকে বকাবকি শুরু করেছিলাম, তখন ওই মেয়েটা কিন্তু ভয় পেয়ে চুপচাপ বিছানা থেকে উঠে গিয়ে মাথা নিচু করে বরের চেম্বার থেকে বাইরে বেরিয়ে চলে গেছিল। মেয়েটি চলে যাওয়ার পরে আমি বরকে বলেছিলাম, তুমি বুঝতে কেন চাইছো না? তুমি এইভাবে নিজের ও আমাদের সবার জীবনটাকে নষ্ট করছো। এইভাবে তোমার 1 টাকাও ইনকাম হচ্ছে না, তাহলে তুমি কেন এই কাজের পেছনেই ছুটে বেড়াচ্ছ? বর তখন বলেছিল, তুমি বুঝতে পারছো না কেন? আমাকে এই কাজটাই ভালো লাগে। বরের পাগলামি দেখে আমি তো বুঝে গেছিলাম যে এই লোকটাকে বুঝিয়ে কোনো লাভ ছিল না। সে যখন আমার কথা বুঝতে রাজি ছিল না, আমি তখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক ওই সময় আমার শাশুড়ি বরের চেম্বারে এসে বলেছিল, বৌমা, তুই সবসময় আমার ছেলের পেছনে কেন পড়ে থাকিস? ও তো অনেক চেষ্টা করছে উন্নতি করার, কিন্তু তুই তো সবসময় ওকে কথা শোনাস। আমি কিন্তু একদম সহ্য করব না যে বাড়ির বউ হয়ে তুই আমার ছেলেকে কথা শোনাবি। তাই এরপর থেকে যাতে না দেখি যে তুই আমার ছেলেকে কোনো উল্টো পাল্টা কথা বলেছিস, আমি কিন্তু একদম বরদাস্ত করব না। আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম, মা, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আপনার ছেলের খারাপ নয়, ভালোটাই চাইছি। কারণ আপনার ছেলের সঙ্গে আমার কপাল জুড়ে আছে। আপনার ছেলের কোনো ক্ষতি হলে তার সঙ্গে আমারও ক্ষতি হবে। আর ও যে কাজের জন্য পাগলামি করছে সেখানে ওর কোনো উন্নতি হবে না, বরঞ্চ অবনতিই হবে। আপনি যে কথাগুলো আমাকে বলছেন সেই কথাগুলো আমাকে বলার চাইতে আপনার ছেলেকে বলা ভালো। এই কথা বলে আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। কারণ তাদেরকে তো কোনো কথা বলেই লাভ ছিল না। কারণ আমার শাশুড়ি তো সবসময় তার ছেলের সপক্ষেই থাকতেন। এটা জানা সত্ত্বেও যে তার ছেলে ভুল পথে আছে, তা সত্ত্বেও আমার শাশুড়ি তার ছেলেকেই সাপোর্ট করতেন। যখন থেকে বরের ব্যাপারে সত্যি কথা জানতে পেরেছিলাম, তখন থেকে আমার মুখের হাসি হারিয়ে গেছিল। সেদিন আমার দেওর যখন ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছিল, তখন আমি তাকে বলেছিলাম, উজ্জ্বল, আমি সব কিছু জানি। তোমার দাদার কোনো ইনকাম নেই বলেই তুমি পুরো সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছ। তোমার মতো যদি তোমার দাদাও দায়িত্বশীল হতো, তাহলে আজ আমার এত দুশ্চিন্তা হতো না। দেওর তখন আমাকে বুঝিয়ে বলেছিল, বৌদি, তুমি চিন্তা করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো নিজের মনের কষ্টটা দেওরকে বলেছিলাম। ঠিক ওই সময় শাশুড়ি এসে আমাকে বলল, তোর কি লজ্জা শরম একেবারেই নেই? তুই কিভাবে আমার ছোট ছেলের সামনে আমার বড় ছেলের দুর্নাম করছিস? আর আমার ছেলের আসতে না আসতেই তুই ওর সামনে আমার বড় ছেলের দুর্নাম করতে লেগেছিস। ওকে একটু শান্তিতে বসতেও দিবি না? বাজারের ব্যাগটা এখন এখান থেকে নিয়ে যা, তাড়াতাড়ি গিয়ে রান্নাবান্না কর। ওই সময় দেওর তার মায়ের গালে হাত দিয়ে অনেক ভালোবেসে বলল, মা, তুমি কেন সবসময় বৌদির সঙ্গে মেজাজ নিয়ে কথা বলো? বৌদি তো আমাকে সেরকম কিছুই বলেনি। তুমি শুধুই শুধুই বৌদিকে কেন কথা শোনাও? শাশুড়ি তখন বলল, আমার ছেলের ব্যাপারে কেউ দুর্নাম করবে, এটা আমি একদম সহ্য করতে পারবো না। সেদিন সন্ধেবেলায় আমি যখন উজ্জ্বলের জামা কাপড় আয়রন করে তার ঘরে নিয়ে গেছিলাম, তখন সে তার জামা কাপড় আয়রন করা দেখে বলেছিল, বৌদি, তোমাকে এত ঝামেলা করার কী ছিল? তুমি তো সারাদিন বাড়ির কাজকর্ম করো, তার উপর আমাদের জামা কাপড় কেচে আয়রন করার কী দরকার? আমি নিজের কাজ নিজেই তো করে নিতে পারবো। আমি তখন দেওরকে বলেছিলাম, তুমি আমাদের সবার জন্য এত ভাবো, বিশেষ করে তুমি আমার জন্য কত ভাবো, তাই আমি তোমার জন্য এতটুকু কাজ করে দিতে পারি না? সেদিন আমি দেওরকে বলেছিলাম সে যাতে তার দাদাকে কাজের ব্যাপারে একটু বুঝিয়ে বলে। কারণ তার যদি ইনকাম না থাকে তাহলে আমরা নিজেদের সংসার কিভাবে বাড়াবো? তখন উজ্জ্বল বলেছিল, বৌদি, তুমি একবার না হয় দাদাকে ভালোবেসে বুঝিয়ে বলো। আমি তখন উজ্জ্বলকে বলেছিলাম যে আমি তার দাদাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনতে চায়নি। তারপর আমি দেওরকে বলেছিলাম সে যাতে তার দাদাকে একবার নিজের মতো করে বুঝিয়ে বলে। আমার কথা শুনে দেওর পরের দিন সকালে যখন তার দাদাকে এটা বলার জন্য যায় যে সে তার জন্য একটা কাজের জোগাড় করেছে এবং সেখানে কাজ করলে মাসে প্রায় 35,000 টাকা করে পাওয়া যাবে, আমার বর তখন তার ভাইকে বলেছিল, আমার চিন্তা তোকে করতে হবে না। আর তুই যে কথাগুলো বলছিস, এই কথাগুলো তোকে কে বলতে বলেছে আমি তো সেটাও বুঝতে পারছি।
আমার বউ তোকে নিশ্চয়ই এই কথাগুলো আমাকে বলতে বলেছে। আর একটা কথা বলে রাখি, আমাকে বোঝানোর কোনো দরকার নেই। তুই ছোট আছিস, তাই ছোটর মতোই থাক। ওই সময় দেওর তার দাদাকে বলেছিল, দাদা, তুমি আমাকে ভুল ভাবছ। আমি তো তোমার ভালোটাই ভাবছি। কারণ তুমি এইভাবে চলতে থাকলে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। 2 দিন পরে তো তোমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, তখন তোমার খরচ বাড়বে। তখন তুমি কি করবে? ওই সময় আমার বর দেওরের উপরে রেগে বলেছিল, ও, এবার আমি বুঝতে পারছি তুই কেন আমাকে এই কথাগুলো বলছিস। কারণ এই সংসারের সমস্ত খরচ তুই দিচ্ছিস এবং এতে তোর হিংসে হচ্ছে যে আমি তোর টাকায় বসে বসে খাচ্ছি। ঠিক আছে, আজকের পর থেকে তোকে আমার কোনো খরচ দিতে হবে না। ওই সময় কিন্তু আমার বর ও দেওরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তারা দুজনে যখন একে অপরের উপরে রাগারাগি শুরু করে, তখন আমার শাশুড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এসে তার 2 ছেলেকে বলেছিল, তোরা চুপ কর, এইভাবে কেন ঝামেলা করছিস? তখন আমার শাশুড়ি চিৎকার করে আমাকে ডেকে বলেছিল, বৌমা, তুই কি চাইছিস? আমার 2 ছেলের মধ্যে অশান্তির সৃষ্টি হোক? তোর জন্য আজ আমার 2 ছেলের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছে। তোর জন্য আমার বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকছে। ওই সময় আমি শাশুড়িকে বলেছিলাম, মা, আমি তো আপনার ছেলের ভালোই চাইছি। আমি তো শুধু দেওরকে এটা বলেছিলাম যে সে যাতে একটু তার দাদাকে বোঝায়। তখন শাশুড়ি অনেক রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, তুই কি সবসময় আমার ছোট ছেলেকে দিয়ে বড় ছেলের অপমান করাতে চাস? ও তো ছোট, ও কেন তার দাদাকে বোঝাবে? এরপর থেকে আমার 2 ছেলের মাঝে অশান্তির সৃষ্টি করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওই সময় দেওর বলেছিল, মা, তুমি প্রতিটা ব্যাপারে বৌদিকে কেন কথা শোনাতে শুরু করে দাও? বৌদির তো এতে কোনো দোষ নেই। শাশুড়ি যখন আমার গায়ে হাত তুলেছিল, তারপরেও কিন্তু বর তার মাকে কিচ্ছু বলেনি। ওদিকে আমার দেওর যখন আমার হয়ে শাশুড়িকে বলেছিল, তখন উল্টিয়ে আমার বর দেওরকে বলেছিল, তোর খুব টান হচ্ছে বুঝি তোর বৌদির প্রতি? এত টান হওয়ার পেছনে কোনো কারণ নেই তো? বরের মুখ থেকে জঘন্যতম কথা শুনে ওই সময় আমার দেওর অনেক রেগে গিয়ে তার দাদার গায়ে হাত তুলতে যায়। আমি তখন দেওরকে বাধা দিয়েছিলাম। দেওর তখন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং শাশুড়ি আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয়। এইভাবে 2-4 দিন কেটে যায়, কিন্তু আমি এই 2-4 দিনে বরের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলিনি। কারণ আমি তার উপরে অনেক বেশি রাগ করেছিলাম। এমনকি সেও আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করেনি। কিন্তু সেদিন আমি যখন রাতের খাবার রান্না করছিলাম, তখন রান্নাঘরে আমার শাশুড়ি এসে বললেন, আর কত টাইম লাগবে রান্না করতে? তুই কি জানিস না আমাকে সময় মতো খাবার খেতে হবে? তাড়াতাড়ি রান্নাটা কর। ঠিক ওই সময় হঠাৎ করে আমার শরীর খারাপ করে উঠেছিল এবং পরে জানতে পারি যে আমি নাকি গর্ভবতী হয়েছি। এই জন্যই আমার শরীর খারাপ করছিল। আমি গর্ভবতী হয়েছি এই কথাটা শুনে তো আমার শাশুড়ি খুব খুশি হয়েছিলেন এবং তখনই উনি নিজের মেজাজ বদলে আমাকে খুব ভালোবেসে বললেন, বৌমা, তোকে রান্নাবান্না করতে হবে না। আজকের পর থেকে তুই আরাম করবি। এই বাড়ির বংশধর আসতে চলেছে আর আমাকে একটা সুন্দর দেখে নাতি দিবি। তাই আজকের পর থেকে তুই নিজের খুব ভালো করে খেয়াল রাখবি। আমার নাতির যাতে কোনো ক্ষতি না হয়, বলে দিলাম তোকে। সেদিন রাত্রিবেলা মনে মনে ভেবেছিলাম, বরকে যখন বলবো যে আমি গর্ভবতী হয়েছি, তখন সে হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে যে তার ঘাড়ে অনেক বড় দায়িত্ব আসতে চলেছে এবং এই কথাটা শুনে হয়তো বর নিজেকে পরিবর্তন করবে। এটা ভেবে আমি খুশি ছিলাম এবং ভেবেছিলাম রাত্রিবেলা তাকে সারপ্রাইজ দিব। তাই আমি রাত্রিবেলা বরের বাড়িতে আসার আগেই খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়েছিলাম এবং আয়নায় যখন নিজেকে দেখেছিলাম, তখন মনে হয়েছিল যে আমার গলাটা কেমন যেন খালি খালি আছে। তাই ভেবেছিলাম বাবার দেওয়া গয়নাগুলো পরলে আমাকে দেখতে আরও বেশি ভালো লাগবে। তাই আমি আলমারিটা খুলে বাবার দেওয়া গয়নাগুলো যখন বের করতে গেলাম, তখন গয়নার বাক্সগুলো খুলে দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ ওই আলমারির ভিতরে একটাও গয়না ছিল না, শুধু গয়নার বাক্সগুলো পড়েছিল। তাহলে আমার আলমারি থেকে গয়নাগুলো গেল কোথায়? এত দামি গয়না আমার আলমারি থেকে কে সরিয়েছিল? কারণ আলমারির চাবি তো সবসময় আমার কাছেই থাকতো। তাহলে কে আমার গয়না চুরি করেছিল? তখন আমার মাথায় বরের নাম এসেছিল, কারণ সে ছাড়া আমার গয়না আর কেউ চুরি করতেই পারে না। কারণ টাকার সবথেকে বেশি প্রয়োজন তো আমার বরের ছিল। তার মানে বর আমার আলমারি থেকে গয়না চুরি করেছিল? বরের কুকর্ম দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। তারপর রাত্রিবেলা যখন বর বাড়ি ফিরে এসেছিল, তখন
তার হাবভাব দেখে বুঝতে পেরেছিলাম যে সে মদ্যপান করে বাড়ি ফিরেছে। তার বাড়িতে আসা মাত্রই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আলমারি থেকে আমার সব গয়না কে সরিয়েছে। সে তখন মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাদের মহিলাদের এটাই সমস্যা, তোমরা না প্রশ্ন অনেক বেশি করো। আরে তোমার গয়না কে নিয়েছে না নিয়েছে ওইসব কথা বাদ দাও তো, এখন আমি তোমাকে আদর করব। এই কথা বলে বর যখন আমাকে অনেক জোরে চেপে ধরেছিল সম্পর্ক করার জন্য, তখন আমি নিজের রাগ সামলাতে না পেরে তাকে অনেক জোরে পেছন দিকে ধাক্কা দিয়েছিলাম। আমি যখন তাকে ধাক্কা দিয়েছিলাম তখন সে অনেক রেগে আমার চুলের মুঠি ধরে বলেছিল, তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিলি। এই কথা বলে সে আমাকে অনেক জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর তখন বলেছিল, হ্যাঁ, আমি সব গয়না বিক্রি করে দিয়েছি ওই দালালের 50 লক্ষ টাকা ধার শোধ করার জন্য। ওই সময় আমি পেটের ভারে মেঝেতে পড়ে গেছিলাম। আমি নিজেকে সামলাতে পারিনি। মেঝেতে পড়ে যাওয়া মাত্রই আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। তারপর আমি যখন পেটের যন্ত্রণায় কান্নাকাটি শুরু করি তখন শাশুড়ি আমাদের ঘরে এসেছিল এবং ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতেই ডেকেছিল। ডাক্তারের বাড়ি আসার পরে আমার চেক আপ করে বলেছিল আমার বাচ্চাটা নাকি আর এই পৃথিবীতে নেই, বাচ্চাটা নাকি নষ্ট হয়ে গেছে। ওটা শুনে তো আমার চোখের জল পড়া বন্ধ হয়নি। এমনকি আমার শাশুড়ি যখন ওই কথাটা শুনে অনেক কষ্ট পেয়ে তার ছেলেকে বলেছিল যে তার জন্যই নাকি বাচ্চাটা নষ্ট হয়েছে, তখন বর বলেছিল এতে নাকি তার কোনো দোষ নেই, এতে নাকি সব দোষ আমার, এবং আমি নাকি তাকে আগে ধাক্কা দিয়েছিলাম এবং গয়নার জন্য আমি নাকি নিজের বাচ্চাটাকে নষ্ট করেছি। আমার শাশুড়ি তার ছেলের কথা শুনে তার ছেলের কথায় বিশ্বাস করে আমার দিকে এগিয়ে এসে বলেছিল, খেয়ে নিলি তো আমার নাতি নাতনিদের, আর আমার নাতি নাতনিদের চাইতে কি তোর গয়নার মূল্য বেশি ছিল? অনেক হয়েছে তোর, আর একটা মুহূর্ত আমি তোকে সহ্য করতে পারবো না। তুই যেমন আমার নাতি নাতনিদের খেয়েছিস, তাই তোকেও এটার শাস্তি পেতেই হবে। এই বলে আমার শাশুড়ি ওই অবস্থাতেই আমার হাত ধরে বাড়ির বাইরে বের করে দিতে চেয়েছিলেন। উনি যখন আমার হাত ধরে বাড়ির বাইরে বের করতে যাচ্ছিলেন তখন আমার বর একটা কোণায় দাঁড়িয়ে মুচকি হাসছিল। আমি ওই সময় শাশুড়িকে হাত জোর করে বলেছিলাম, মা, আমাকে ছেড়ে দিন, আমার শরীর এই সময় ভালো নেই। শরীরটা ঠিক হলে না হয় আমি এখান থেকে চলে যাব, আজকের রাতটা আমাকে থাকতে দিন। ওই সময় আমার দেওর নিজের ঘর থেকে বেরিয়ে এসে তার মাকে বলল, মা, তুমি এসব কি করছো? তুমি এইভাবে বৌদির এই অবস্থায় যদি বৌদিকে বাড়ি থেকে বের করে দাও তাহলে পাড়ার লোকে তো তোমাকেই খারাপ ভাববে। তুমি যখন বাইরে বেরোবে তখন পাড়ার লোকে তোমাকেই ধরবে এবং তোমার নামে খারাপ খারাপ কথা বলবে। তাই বৌদিকে এরকমভাবে এখন বাড়ি থেকে বের করো না। আমার দেওরের কথা শুনে শাশুড়ি আমার হাতটা ছেড়ে দিয়ে রেগে নিজের ঘরের দিকে চলে গেছিলেন। তারপর আমার দেওর অনেক রেগে গিয়ে বরকে বলেছিল, তোমার লজ্জা করে না? এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছো? বৌদির সঙ্গে যা কিছু হয়েছে এই সব কিছুর জন্য আজ তুমি দায়ী। আর আজ তোমার জন্য এই বাচ্চাটা নষ্ট হয়েছে। তুমি ডাক্তার হওয়ার জন্য যে পাগলামি শুরু করেছো, এই পাগলামি একদিন তোমার জীবনটাকে নষ্ট করবে। সেদিন তুমি বুঝতে পারবে যে আমাদের কথা না শুনে তুমি কত বড় ভুল করেছো। এমনকি আমার বর এতটাই খারাপ মনের মানুষ ছিল যে সে তো দেওর ও আমার মাঝের সম্পর্কটাকেও খারাপ করতে ছাড়েনি। এমনকি দেওর যখন ওই সময় আমার হয়ে বরের সঙ্গে তর্ক করেছিল তখন বর দেওরকে বলেছিল, তোর বৌদির প্রতি এত কিসের টান? আমার তো মনে হচ্ছে এই বাচ্চাটাও নিশ্চয়ই তোর ছিল, ওই জন্যই তুই আমার বউয়ের জন্য এত টান টানছিস। এমন নয় তো যে আমার পিঠ পিছনে তোরা দুজন মিলে কিছু চক্কর চালাচ্ছিস আর আমি হয়তো কিছুই জানি না। বরের মুখ থেকে জঘন্যতম কথা শুনে আমি সেখান থেকে তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে গেছিলাম এবং দেওর আমার বরকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে রেগে চলে গেছিল এবং দেওর আমার বরকে শেষ কথা এটাই বলেছিল যে তুমি যেদিন সম্পূর্ণভাবে একা হয়ে যাবে ও যেদিন তোমার পাশে কেউ থাকবে না সেদিন তুমি বুঝতে পারবে যে বাড়ির লোকের গুরুত্বটা কি। সেই দিন আসার আগেই কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করো, না হলে তুমি অনেক পস্তাবে এবং সব কিছু হারিয়ে ফেলবে। আমার বর তো কারো কথাতে কোনো গুরুত্বই দিত না, সে তো নিজের পাগলামি করতে ব্যস্ত থাকতো। তার মাথায় তো একটাই ভূত ছিল, সেটা হচ্ছে ডাক্তার হওয়ার ভূত। তার 2 দিন পরে আমাদের বাড়িতে হঠাৎ করে পুলিশ এসে হাজির হয়েছিল এবং তার সাথে একটা মেয়েও ছিল এবং ওই মেয়েটি আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এসে যা বলেছিল সেটা শুনে তো আমাদের সবার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। কারণ ওই মেয়েটি পুলিশকে বলেছিল আমার বরের দেওয়া ওষুধ খেয়ে নাকি তার স্বামী মারা গেছে
এবং আমার বর নাকি ওই মেয়েটার সঙ্গেও শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে। মেয়েটি যখন প্রমাণ করে দিয়েছিল যে আমার বরের দেওয়া ওষুধ খেয়েই তার স্বামী মারা গেছে, তখন পুলিশ আমার বরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। ওই সময় আমার বর পুলিশের হাতে পায়ে ধরে বলেছিল তাকে যাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে তো অনেক বড় অপরাধ করেছিল, তাই পুলিশ আমার অপরাধী বরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। ওই সময় আমার শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন ও তার ছেলের জেল চলে যাওয়ার কষ্টে হাউমাউ করে কাঁদছিলেন। দেওর তখন শাশুড়িকে বলেছিল, মা, তুমি যদি দাদাকে এই কাজে আগে থেকে বাধা দিতে তাহলে হয়তো দাদার সঙ্গে আজ এতটা খারাপ হতো না, কিন্তু তুমি তো সবসময় দাদাকে সাপোর্ট করেছ, দাদাকে কখনো তার ভুল ধরিয়ে দাওনি, আর আজ এই জন্যই দাদা তার উপযুক্ত শাস্তি পেয়েছে। আমার সঙ্গে এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি কিন্তু কোনো দিন আমার বাবা মাকে এইসব ব্যাপারে কিছু জানতেই দিইনি। আসলে আমার বাবা মা পরে এসব জানতে পেরেছিল। আমি এই কথাগুলো বাবা মাকে জানাইনি যে আমার সঙ্গে কত অন্যায় হয়েছে। আমি তো এটা আশা করে বসেছিলাম যে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন না একদিন আমার বড় দেওরের মতোই একজন দায়িত্বশীল পুরুষ হয়ে উঠবে। তারপর আমার বাবা মা যখন সব কিছু সত্যি কথা জানতে পারে, তখন আমাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছিল। আসলে সত্যি কথা বলতে আমি শুধুমাত্র দেওরের সাপোর্ট পেয়ে ওই বাড়িতে টিকেছিলাম, নইলে আমি ওই বাড়িতে থাকতেই পারতাম না। দেওর বাড়িতে থাকলেই কিন্তু প্রতিটা মুহূর্তে আমার নিজের ভাইয়ের মতো করে আমার সাথ দিত। বাবার বাড়ি চলে আসার পরে মাঝে মধ্যে আমার শাশুড়ি ও দেওর আমার সঙ্গে দেখা করতে আসতো, কারণ শাশুড়ি তখন বুঝতে পেরেছিল যে উনিও আমার সঙ্গে অন্যায় করেছিলেন। ওই ঘটনাটা হতে আজ ৬ মাস হয়ে গেছে। আমি এখন বাবার বাড়িতেই আছি। জানি না আমার কপালে কি লেখা আছে এবং ভবিষ্যতে আমার সঙ্গে আর কি ঘটবে। একজন ডাক্তারের সঙ্গে বিয়ে হবে ভেবে আমি অনেক খুশি ছিলাম, কিন্তু বিয়ের ১.৫ বছরের মাথায় আমার সঙ্গে এতটা খারাপ হবে আমি কোনোদিন কল্পনাও করিনি। জানি না আমার বর জেল থেকে ছাড়া পাওয়ার পরে নিজেকে কতটা পরিবর্তন করবে। আমি এখন এই আশাতেই বসে আছি যে আমার বর খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাবে এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে নিশ্চয়ই নিজেকে পরিবর্তন করবে। সে যদি নিজেকে পরিবর্তন করে তাহলে আমি তার সংসারে ফিরে যাব, নইলে আমি আর কোনো দিন তার দিকে ঘুরেও তাকাবো না। ঈশ্বরের কাছে এটাই কামনা করি যে তার যাতে সুবুদ্ধি হয় এবং সে যাতে নিজের ভুল বুঝতে পেরে আমাকে নিতে আসে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।